সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মোহাম্মদ বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত টক অফ দ্য কান্ট্রি একটি বিষয়, টক অফ দ্য ওয়ার্ল্ড বলা যায়, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য নীতিতে শুল্ক আরোপ করেছে নতুন করে। তারা বিভিন্ন দেশের উপরে তাদের আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্য আমদানি রপ্তানিতে শুল্ক আরোপ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করেছে, যেটি নিয়ে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাদের মধ্যে নানান ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে। এর রেশ ধরে সরকারও কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছে। গতকালকে আমরা দেখলাম শনিবার বিকেলবেলা জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বেশ কিছু সিদ্ধান্তও এসেছে। সেই বৈঠকের একটি সিদ্ধান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা ভাবনা করছে বাংলাদেশ এবং এটি এক প্রকার নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়টি ছাড়াও আরও বেশ কিছু খবর আছে। ঢাকা দিল্লি সম্পর্কটা কেমন হবে এবং বিমস্টেকের পরবর্তী নানান ধরনের সম্পর্কের যে জানালা উন্মুক্ত হয়েছে, সেই জানালা ধরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আরও বেশি প্রভাবশালী হবে বা বাংলাদেশ কূটনৈতিকভাবে আরও অনেকটা এগিয়ে যাবে, এরকম এক ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটিও কিছুটা সমাধানের পথে এগোবে বলে অনেকের মধ্যে প্রত্যাশা জন্ম নিয়েছে। বাদল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এই খবরগুলো গত 2-3 দিন ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছে। বিশেষ করে বুদ্ধিভিত্তিক মহলে বা চিন্তক শ্রেণী এটি নিয়ে নানানভাবে কিন্তু মন্তব্য করার চেষ্টা করছেন। আপনিও নানানভাবে নানান জায়গায় মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, আপনার অবজারভেশন দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি যেহেতু বাণিজ্য এবং অর্থনীতি সংশ্লিষ্ট সাংবাদিকতা করছেন অনেক বছর ধরে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ, এই শুল্ক আরোপের ফলে এবং বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর যে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ শিল্প এবং বাণিজ্যে কোন কোন প্রভাব পড়বে, এর নেতিবাচক দিক এবং ইতিবাচক দিকগুলো একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে বাণিজ্যটি যে যার মতো করে করবে, প্রত্যেকের পক্ষে বাণিজ্য নিতে চাইবে, এটি স্বাভাবিক সারা বিশ্বে। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি দেশের সাথে একটি দেশের সাথে আরেকটি দেশের যে চুক্তি হয়, যেটিকে আমরা বলি যে দ্বিপক্ষীয় চুক্তি বা বায়োল্যাটারাল এগ্রিমেন্ট যেটি বলি, সেটি তো মূলত এক দেশের সাথে অপর দেশের বাণিজ্যের কোন কোন শুল্কগত, অশুল্কগত বা টেকনোলজিক্যাল কোন কোন সাপোর্ট কোনটা কি পাবে, সেটির একটি সুনির্দিষ্ট বিষয় সেখানে থাকে। তো হঠাৎ করে যখন বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে, এটি কিন্তু হঠাৎ না। এই উদ্যোগটা কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেবার পরপরই ট্রাম্প অনেকগুলো অর্থনৈতিক খাতে সংস্কার করবার জন্য ডিসিশন নিয়েছে। মানে সেটা তাদের মার্কিন অর্থনীতি শুধু না, সেই মার্কিন যখন কোনো অর্থনীতির কথাই যখন বলেন, তখন কিন্তু মার্কিনের সাথে যারা ব্যবসা বাণিজ্য যে কোনো দিক থেকে বিশ্ব বাণিজ্যের সাথে সম্পর্কিত হয়ে যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কোনো না কোনোভাবে আর্থিক সম্পর্ক। ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি বলেন আপনি, দাতা সংস্থার কথা যদি বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কথা যদি বলেন, সেখানটাতেও নির্বাহী আদেশে ট্রাম্প এসে অনেকগুলো বিষয় অ্যাডপ্ট করেছে বা অনেক অর্থ কাট করেছে, বরাদ্দ বিভিন্ন জায়গায়। তারও একটি প্রভাব বাংলাদেশের উপরে কিন্তু পড়েছে।
সেই জায়গা থেকে তখন থেকেই কিন্তু ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে এই যে শুল্ক আরোপের বিষয়টি, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এই শুল্ক আরোপ কিন্তু শুধুমাত্র বাংলাদেশের উপরে বাড়িয়েছে তা কিন্তু নয়, সারা বিশ্বেই তাদের যেখানে যেখানে বাণিজ্য মানে আছে, মার্কিন বাণিজ্য নীতিতে নতুন করে মার্কিন বাণিজ্য এটি হচ্ছে একটি সরকার পরিবর্তনের পর ওই সরকারের অর্থনৈতিক চিন্তা ভাবনা কেমন হবে সেটি রিভাইভ করে, এটি স্বাভাবিক। যেহেতু ট্রাম্প প্রশাসন আগেও তার সরকার ছিল, নতুন করে আবার যখন দায়িত্ব নিয়েছে তখন তার অভিজ্ঞতার আলোকে মনে হয়েছে যে আমরা বাণিজ্যের জায়গাটাতে, এবং শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বেই যত জায়গায় যত দেশের সাথে তাদের বাণিজ্য আছে সব জায়গাতেই কিন্তু এটি বাড়িয়েছে। আপনি 20 থেকে 74-80 পর্যন্ত 65% পর্যন্ত তারা কিন্তু শুল্ক আরোপ করেছে। তো আমাদের এই আলোচনাটা যখন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়, নতুন করে আবার সরকার গঠন করে, তখনই কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ফেব্রুয়ারি মাসের দিকটাতেই এই উদ্যোগটা নেয়, এবং আমাদের দেশেরও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর প্রফেসর ইউনূস, ওনারই একজন হাই পাওয়ার একজন প্রতিনিধি সেখানটাতে আমেরিকাতে গিয়ে ওদের যে ইউএস ট্রেড বডি যেটা আছে বা ট্রেড যারা দেখে, মনিটরিং অথরিটি এবং ইউএস ট্রেড রিলেশন যারা দেখে, তাদের সাথে কিন্তু বৈঠক করেছে। এবং সেখানটাতে আমরা কি করতে পারি, আমরা সেখান থেকে দু দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাণিজ্য ঘাটতিটা আমরা বাংলাদেশ যতগুলো দেশের সাথে ব্যবসা করি তার মধ্যে 82 কান্ট্রির সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আছে। বাণিজ্য ঘাটতি আছে কিভাবে? আমরা বেশি ইম্পোর্ট করি, তারা আমাদের কাছ থেকে কম নেয়, এটি আমাদের বাণিজ্য ঘাটতি, মানে আমাদের বিপক্ষে, আমাদের প্রতিকূলে। এবং এই অনুকূলে যে কটি দেশ আছে তার মধ্যে হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতিটা সেটি আসলে অনেক বড়। আপনি যদি বলেন যে লাস্ট ফিসক্যাল ইয়ারে আমরা যদি বলি যে টোটাল বাণিজ্য কত হয়েছে, 1060 কোটি টাকার মতো, 1060 কোটি ডলারের মতো বাণিজ্য হয়েছে। তার মধ্যে 220 কোটি ডলার শুধুমাত্র আমেরিকান পণ্য আমরা ইম্পোর্ট করেছি। তো বাণিজ্য ঘাটতির জায়গাটা কতখানি বড়। তো এবং আমরা, আমাদের শুল্ক ছিল, আমরা যখন কোনো পণ্য পাঠাই আমেরিকাতে, সেখানে শুল্ক ছিল গড়ে হলো 15% বা 15% ছিল। এখানে একটা কথা আছে, আমরা এলডিসি হিসাবে, আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা একটি উন্নত দেশগুলো থেকে আমরা একটি সুবিধা পাই, হ্যাঁ, এলডিসি কান্ট্রি হিসেবে আমরা সেটি পাই। তো সেই জায়গাগুলো থেকে আমরা যদিও বলেছি যে আমরা উন্নত দেশের তালিকায় বিগত 15 বছরের যে সরকার, তারা বাংলাদেশকে প্যারিস বানিয়ে ফেলেছে, সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে, উন্নত বিশ্বে আমরা প্রবেশ করেছি, কিন্তু চালচুলাহীন উন্নত বিশ্বে প্রবেশ, কাজের গরু হিসেবে আছে, গোয়ালে নাই, এরকম একটি অবস্থা। তো আমরা দেখাতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, বাস্তবতাকে আড়াল করে আমরা শোয়িং টেন্ডেন্সি, আমরা অলওয়েজ একটি গ্লেজি পিকচার দেখানোর একটা মানসিকতা আমাদের কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে অনেকটাই আমরা বলতে পারি যে গত 7 মাসে আমরা আমাদের বাস্তবতায় ফিরে এসেছি। আমরা আমাদের যে বাস্তব অবস্থা কি সেটি আমরা কিন্তু বুঝতে পেরেছি, সেটি আরো করুণ, সেটি অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে, উন্নতি হয়েছে বা উন্নতির পথে হাঁটছি আমরা এখন। তো যে কারণে বললাম যে আমাদের মার্কিন পণ্য, আমরা মার্কিন বাজারে যখন পণ্য এক্সপোর্ট করি তখন ডিউটি ছিল সর্বসাকুল্যে গড়ে 15%। তো সেখান থেকে হঠাৎ করে যখন 37% আরোপ করেছে, এটি আচমকা একটি ধাক্কা লাগবার মতোই ঘটনা। এবং আপনাকে জেনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে বড় রপ্তানিটা কি? আমাদের সবচেয়ে বড় রপ্তানি হলো তৈরি পোশাক। এবং টোটাল যে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি তার সবচেয়ে বড় বাজার কিন্তু হলো যুক্তরাষ্ট্র। তো পশ্চিমে অন্যান্য দেশগুলো আছে, কিন্তু যুক্তরাষ্ট্র বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তো সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে যদি এখন আমাদেরকে এখন অন্যান্যদের সাথে কম্পিটিশন করে আমাদেরকে যেতে লাগে, ধরেন 37% যদি আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলবো। আমাদের প্রোডাক্টের দাম তখন এখান থেকে অ্যাড হবে ওটাতে, আমরা যে খরচটা আমরা শুল্ক যেটা দিব সেটি গিয়ে যখন ওখানে পড়বে, তখন ওখানে অন্যান্য যারা
পোশাক পাঠায়, তখন তাদের সাথে আমরা কম্পারেটিভলি পিছিয়ে আমরা পড়বো। পিছিয়ে পড়বো। কিন্তু সুখবর হচ্ছে এইটা, যে এই যে বাড়িয়েছে, যেহেতু অন্যান্যদের উপরেও পাঠিয়েছে, আমাদের কম্পিটিটর যারা, আপনি মালদ্বীপসের কথা বলেন, আপনি ভারতের কথা বলেন, ভিয়েতনামের কথা বলেন, বা চীনের কথা বলেন, এই জায়গাগুলোতেও কিন্তু বাড়িয়েছে। যদি বলেন যে ভারতে 26% করেছে, আমাদের 37%, তো সেখানে কথা আছে ভারত আমরা কতটা করি, ভারত কতটা করে, সেখানে একটা কম্পিটিটিভনেসের ব্যাপার আছে। তো আমরা যদি এখান থেকে আমাদের পণ্য ওখানটাতে পাঠান যেভাবে যাচ্ছে, দৃশ্যত মনে হবে যে আমাদের কস্ট বেড়ে যাবে, কিন্তু বাজারে যখন গিয়ে অন্যান্যদের সাথে আমরা প্রতিযোগিতায় যাব, সেখানটাতে কিন্তু বড় ধরনের কোনো ইফেক্ট পড়বে না। এখানে আরেকটি আলোচনা আছে যে আমরা যেহেতু 74% ডিউটির কথা বলেছে মার্কিন মুলুক থেকে, যে আমরা তাদের কাছ থেকে 74% ডিউটি নিচ্ছি। তো তাহলে আমাদের কোন কোন জায়গায় আমরা 74% নিচ্ছি? দুটো পথ হতে পারে। একটি পথ হতে পারে যে আমরা যে সমস্ত পণ্য তাদের কাছ থেকে ইম্পোর্ট করছি, সেইখানে যদি সত্যিকার অর্থে 74% আমরা শুল্ক আরোপ করে থাকি, তাহলে আমরা আমাদের শুল্কটা কমিয়ে দিতে পারি। কারণ বাইলেটারাল এগ্রিমেন্টের ব্যাপার তো, তারা একবারে, আমি বলবো যে কান্ট্রি হিসাবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্প যেটি করেছে একেবারেই যুক্তিযুক্ত, রাষ্ট্রের পক্ষে করেছেন। তো সেখানটাতে তাহলে এখানে এখন নতুন করে আবার এগ্রিমেন্টের ব্যাপার আসবে। আমাকে যেহেতু 37 করেছে, তার 54। এখন আমাদের অর্থনৈতিক বিশ্লেষক যারা বা থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলছেন যে পক্ষান্তরে এটি গিয়ে 52 বা 52% গিয়ে দাঁড়াবে আমাদের শুল্ক। আর যেটি যুক্তরাষ্ট্র বলছে যে 74%। আমরা যুক্তরাষ্ট্র থেকে কি এনে থাকি? আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের মূল আমদানি পণ্যটা কি? মূল আমদানি পণ্য হলো তুলা। সেখানে শূন্য শুল্ক। আমাদের দেশে তুলা আমদানিতে আমরা যুক্তরাষ্ট্র থেকে শূন্য শুল্কে, কোনো শুল্ক লাগে না। আবার স্ক্র্যাপ, সেটাও শূন্য শুল্ক। তো তাহলে যে হিসেবটা করা হয়েছে, কিভাবে করেছে, কিসের ভিত্তিতে করেছে? এখন আমরা সেখান থেকে সয়াবিন আমদানি করি না। এখানে আমাদের যারা কিছু অর্থনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা তো বলছেন যে বাংলাদেশ আসলে শিল্পে বেশ বড় ধরনের ধকল আসবে এই শুল্ক আরোপের ফলে, এবং তৈরি পোশাক খাতে বেশ বড় ধরনের বাজার হারাবার যে পরিস্থিতি আমাদের তৈরি হবে, সেই জায়গাটিতে আপনি আসলে কিভাবে বলছেন? আপনি যাদের কথা বলছেন আমি বুঝতে পারছি না কার কথা বলছেন, কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখি সেটি হলো যে দেখেন আমাদের ইনফ্যাক্ট যারা বিগত সরকারের যারা ছিলেন, তাদের অনেকে নানানভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় মাধ্যমে বলবার চেষ্টা করছেন সেটির কারণটা হলো, আমাদের শিল্প আমরা হারিয়ে ফেলবো। সেটির কারণটা হলো, আপনি দেখবেন যে কোন ব্যবসায়ী বলছে, আপনি তার পেছনটা খুঁজে দেখেন, তার সাথে বিগত সরকারের লিঙ্ক আপটা কোথায় ছিল বা আছে কিনা সেটি দেখেন। একটি হলো এই সরকারকে একটি বেকায়দায় ফেলবার মানসিকতা কোনো কোনো মহলের আছে, এই ইস্যু পাচ্ছে না। কিন্তু সেই মহলটি যদি ব্যবসায়ী মহল হয়, সেক্ষেত্রে তো আমাদের রাজনীতিতে যেমনি ধকল আসবে, তেমনি অর্থনীতিতেও তারা এক ধরনের ধকল ফেলতে সক্ষম হবে। না, আমি মনে করি না সক্ষম হবে। কারণটা হলো প্রফেসর ইউনূসের যে সরকার, তারা, আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, আমি যেটি বলছিলাম যে 74% তারা যে হিসেবটা দিচ্ছে, এখানটাতে কোথাও ফাঁক আছে বা ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। নিশ্চয়ই এটি আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় এখানের যে গ্যাপটা আছে সেটি বেরিয়ে আসবে। আপনার কাছে কি মনে হয় এই গ্যাপটি কোনটি? এই গ্যাপটির এখন যেটি বলা হচ্ছে, আমরা যে আরো কিছু পণ্য ইম্পোর্ট করে থাকি, যেগুলো ধরে নেন আমরা একটা সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি হলো, তো সেখান থেকে বাংলাদেশকে শূন্য শুল্ক দেয়া হলো। কিসে বাংলাদেশকে শূন্য শুল্ক দেয়া হলো? উড়োজাহাজ রপ্তানিতে। বাংলাদেশ ভারতে যদি উড়োজাহাজ রপ্তানি করে তাহলে শূন্য শুল্ক। এখন বাংলাদেশকে আদৌ উড়োজাহাজ বানায়, রপ্তানি করে? বাস্তব বিবর্জিত কতগুলো বিষয় আছে। এই চুক্তিগুলো নানান কারণে নানান দিক থেকে এগুলোকে পুশ করা হয় এবং তালিকা বাড়ানোর জন্য এবং বাহবা নেবার জন্য। এবং এই কাজগুলো করেছে বিগত সরকারের সময় যে আমলারা একান্তই ভারতের পায়ে পদধূলিতে মানে নিজেদেরকে বিলীন করে দিয়েছে, তারা এগুলো করতো, যে ভারতকে একেবারে মহিরুহ, তারা খুব দাতা, আমাদের প্রতি খুব সহনশীল, সেটি শো করবার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে ঘটনাটি এসছে, আমি যে বলছিলাম, আমরা সয়াবিন ইম্পোর্ট করি, আমরা ভুট্টা ইম্পোর্ট করি, আমরা পোলট্রি পণ্য
সেখান থেকে ইম্পোর্ট করি। এরকম অনেকগুলো অনেকগুলো র ম্যাটেরিয়ালস আছে, অনেক র ম্যাটেরিয়ালস আমাদের শিল্পের ইন্টারমিডিয়েটরি পণ্য অনেকগুলো আছে, সেগুলো আমরা ইম্পোর্ট করি। এখন কালকে আপনি দেখবেন যে আলোচনাগুলো হচ্ছে এই ঘটনার পরপরই কিন্তু, যেটা আমি বলছিলাম যে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে যোগাযোগ, এবং সেখানটাতে কিন্তু তারা একটা বলতে পারেন যে তারা আমাদেরকে বাহবাই দিয়েছে যে এ ধরনের উদ্যোগ যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে, উই আর দ্য ফার্স্ট। আমরা সেখানটাতে গেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছি, বাংলাদেশ সরকারের প্রতিনিধি সেখানটাতে গেছে, আলাপ আলোচনা করেছে, এবং তারা বলেছে যে কিভাবে তোমাদেরকে কতটা ফ্যাসিলিটেট করা যায়, উইল লুক আফটার ইট। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে যখন এই 37% আরোপ করেছে, আপনি দেখবেন যে সাথে সাথে কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে। সরকারের যতগুলো এই বাণিজ্যের সাথে রিলেটেড যতগুলো অর্গান আছে তাদেরকে নিয়ে কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আমি মনে করি বাংলাদেশের এই কূটনৈতিক অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি যেটিকে বলা হয়, এবং এটি তো আসলে মূলত তো বিশ্ব সম্পর্ক তো বাণিজ্যকে ঘিরেই, এবং আর কোনো তো বিষয় থাকে না। এবং বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ বলেন বা কূটনীতি বলেন, সবকিছুর গোড়ায় কিন্তু অর্থনীতি, বাণিজ্য। তো আমি যেটি বলছিলাম যে এই শুল্ক, ট্রাম্পের এই শুল্ক, নতুন শুল্ক নীতি যেটি, সেটির মধ্য দিয়ে কিন্তু একটি বাণিজ্যিক যুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার, ইকোনমিক ওয়ার্ল্ড ওয়ারের মতো একটি জায়গা তৈরি হয়ে গেছে। আবার এখানে বাদল ভাই আরেকটি শ্রেণী কিন্তু বলবার চেষ্টা করছেন যে এটি ট্রাম্প আসলে ওপেন করে দিয়েছেন যে টেবিলে নেবার জন্য। অবশ্যই হতে পারে, বিশ্ব মোড়ল যারা আছেন তাদেরকে এক টেবিলে নিয়ে আসবার জন্য এটি হতে পারে। সেটি আমরা প্রেডিক্ট করছি, সেটিও আমরা প্রেডিক্ট করছি। তো সেটি একটি হতে পারে। আরেকটি জায়গা হলো যে দেখেন, আমরা যখন অন্যান্য দেশের সাথে আমরা যখন কম্পেয়ার করব, আমরা বিশ্বের সবচেয়ে কম শ্রমে, কম মজুরিতে আমরা পণ্য তৈরি করি। আপনি গার্মেন্টসের কথা বলছিলেন, তো বাংলাদেশ গার্মেন্টস কি করে? বাংলাদেশ গার্মেন্টস প্রতিটি পণ্য ইম্পোর্ট করে, কারণ ইন্টারন্যাশনাল কোয়ালিটি কন্ট্রোলের একটি ব্যাপার আছে, সেটিকে অক্ষুণ্ণ রাখবার জন্য ম্যাক্সিমাম প্রোডাক্ট হলো ইম্পোর্ট করে, তারপর সেটিকে দিয়ে প্রোডাক্ট তৈরি করে আবার সেটিকে প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। তো বাংলাদেশের গার্মেন্টসগুলো কি পায়? এটি যারা তৈরি পোশাক শিল্প নিয়ে কাজ করে, আপনি তাদের কাছ থেকে শুনবেন টেকনিক্যাল কতগুলো ছোট ছোট বলে যে কত সিএম পেয়েছেন, 10 সেন্ট বা 15 সেন্ট বা 60 সেন্ট। এই সিএমটা হলো কাটিং অ্যান্ড মেকিং, যেটিকে বাংলায় বলা হয়, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলতেন দর্জিগিরি। হ্যাঁ, বাংলাদেশ এই কাজটা করে কাপড়টা বানিয়ে আবার এক্সপোর্ট করে দেয়। তো এই জায়গাতে অনেক দেশের চেয়ে আমাদের যারা কম্পিটিটর, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, তাদের চেয়ে চায়নাও আছে। কিন্তু চায়নাকে দেখেন 64% শুল্ক আরোপ করেছে, যদিও চায়না আবার আরেকটি পাল্টা শুল্ক আমেরিকার উপরে থ্রো করেছে এবং তারা মামলার দিকে এগোচ্ছে। আমি মনে করি না। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনাকে, যে এই যে অর্থনৈতিক কূটনীতি, এই কূটনৈতিক তৎপরতার জন্য আমাদের একজন সেরাদের সেরা কূটনীতিক আছে। তিনি কে? তিনি হলেন প্রফেসর ডক্টর ইউনূস। হ্যাঁ, ওনার যে কূটনীতি, ওনার যে যোগাযোগ সারা বিশ্বব্যাপী, এবং উনি নিজে বলেছেন উনি মার্কিন প্রশাসনের সাথে উনি নিজে কথা বলবেন এই ইস্যু নিয়ে। আমি বিশ্বাস করতে চাই এবং ভরসা রাখতে চাই, সেটি হলো যে উনি যখন উদ্যোগ নেবেন নিশ্চয়ই এটি সমাধান হবে এবং বাংলাদেশের পক্ষে আসবে সেটি। এবং বাংলাদেশ অলরেডি আপনি কালকে দেখবেন যে গতকাল যে বৈঠকটি হয়েছে, সেখানটাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, আমাদের যে বিডার চেয়ারম্যান লুৎফি সিদ্দিকী তিনি ছিলেন। এবং এই যে বাংলাদেশ এবং আমেরিকার সাথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক আছে, বাণিজ্যিক বা আর্থিক। সেই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে একটি হলো পিআরআই। যদিও গত 15 বছরে পিআরআই বিগত সরকারকে নানান সহযোগিতা, সাপোর্ট, সার্ভিস দিয়েছেন। সেই পিআরআই এর যে চেয়ারম্যান জাহিদি সাত্তার, তিনিও কালকে কিন্তু উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বৈঠকটাতে। এবং গভর্নর যিনি, তিনি এই পিআরআই এর নির্বাহী পরিচালক।
সাবেক নির্বাহী পরিচালক পিয়ারের। তো এই যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, তারা সবাই কিন্তু একত্রিত হয়েছে। তার মানে আপনি আশাবাদী অনেক? আমি অনেকটাই আশাবাদী। এবং এই যে শুল্ক আরোপ, এই যে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক আরোপ, এই শুল্ক আরোপের ফলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিশ্ববাজারে শেয়ার এবং তেল, গোল্ডের মূল্য পতন হয়েছে। এটি তো আরেক ধরনের জিনিস আমি ইন্ডিকেট যেটি করে আমি না? আপনাকে বলছিলাম যে এটি একটি ইকোনমিক ওয়ার সারা বিশ্বের ক্ষেত্রে। থার্ড ওয়ার্ল্ড হিসেবে তো আমরা এই সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়ে না, যাব। আমরা এরকম ভয় পেতে, আমাদের কি সম্ভাবনা তৈরি হবে? আমরা ভয় পেয়ে থাকি। আমি বলবো যে দেখেন, প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে প্রপারলি ডিঙাতে পারলে সেখানে প্রতিবন্ধকতা কিন্তু দ্বার অনেক সম্ভাবনা তৈরি করে। আপনি যদি খুব বেশি দূরে না যান, আমাদের দেশে করোনার আঘাত এসে হেনেছিল না? সেই করোনাকে আমরা কিন্তু রেজিস্ট করেছি, করে আমরা কিন্তু ভয়কে জয় করে আমরা অনেক জায়গায় সাফল্যের দ্বার উন্মুক্ত করেছি এই করোনাকে। আমি বিশ্বাস করতে চাই যে একটি সরকার যখন আন্তরিক হয় কোনো সমস্যাকে সমাধান করবার জন্য, যদি কোনো আপনার ত্রুপের তাস না ছেড়ে দেয় বা শোয়িং টেন্ডেন্সির জায়গা, যেটা আমরা বিগত সময়ে দেখেছি, সেটি না করে এবং আমাকে জাহির করবার না জন্য দেশকে যখন কেউ ভালো জায়গায় নিয়ে যেতে চায়, রিপ্রেজেন্ট করতে চায়, তখন কিন্তু সেটি সম্ভব। বাদল ভাই, এখানে এই বিষয়টিকে, এই ইস্যুটিকে পুঁজি করে অভ্যন্তরীণ বাজারে তো বাজার সিন্ডিকেট আমাদের এখানে তো পুরনো জিনিস, তারা কি কোনো প্রকার ব্ল্যাকমেইলিং করতে পারে কিনা? আপনি দেখেন, যারা সিন্ডিকেট বলছেন, আমি এর আগে ওই সিন্ডিকেট শব্দটি খুব ইতিবাচক কখনোই না, এটি একটি নেতিবাচক শব্দ, যদিও শুনতে এবং বলতে খুব ভালো লাগে, শ্রুতি মধুর এটি। এই সিন্ডিকেট যারা করে, বাংলাদেশের সিন্ডিকেট আছে হাতে গোনা 2-3টি পণ্যে, আর কোনো জায়গায় সিন্ডিকেট না। আপনার প্রোডাকশন এবং সাপ্লাই চেইন যদি স্মুথ থাকে, আপনার কোনো ব্যারিয়ার না থাকে, তাহলে কোনো সিন্ডিকেট কোনো কাজ করতে পারবে না। তার মানে এটিকে পুঁজি করতে পারবে না, এটিকে করতে পারবে না। এখন যেটি চেষ্টা করছে, আপনি দেখবেন যে বিগত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সরকারকে নানান সহায়তা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, আপনি যদি ব্যবসায়ী নেতাদের ভিতরে যদি দেখেন, বা ট্রেড বডিগুলো যেগুলো আছে, ইফ ইট ইজ চেম্বার অর ফেডারেশন অর অ্যাসোসিয়েশন, হোয়াট এভার ইট ইজ, আপনি সেগুলোকে যদি দেখেন, ওখান থেকে যে বিবৃতি বা বক্তব্য বা মন্তব্য যেগুলো আসছে, সেগুলো কারা নেগেটিভলি করছে, সেটি আপনাকে পেছন ফিরে যাবে। সরকারকেও সেদিকে দৃষ্টি রাখতে হবে। জনগণকে ভীত, সন্ত্রস্ত, ইনক্লুসিভ ওয়েতে এটি আসলে ট্যাকেল করবে, এবং সরকার কিন্তু সেই পথেই হাঁটছে। আমি বলবো যে সরকার যখনই এটি ডিসিশন নিয়েছে, ট্রাম্প প্রশাসন যখনই ঘোষণা করেছে, সাথে সাথে কিন্তু সরকার এটি কিভাবে ফেস করা যায় এবং অ্যাক্ট করেছে, প্রপারলি অ্যাক্ট করা। একটা হলো লোক দেখানো অ্যাক্ট করা, আরেকটি হলো কার্যত অ্যাক্ট করা। এবং আমি মনে করি বর্তমান সরকার খুব কার্যকরভাবেই অ্যাক্ট করেছে এবং সেই পথে হাঁটছে এবং প্রপারলি হাঁটছে, এবং যাদেরকে নিয়ে হাঁটার দরকার তাদেরকে নিয়ে হাঁটছে, যে ওয়েতে হাঁটার দরকার সেই ওয়েতেই হাঁটছে। এবং যদি এটিকে একেবারে তথ্য উপাত্ত এবং যে টেকনিক অ্যাপ্লাই করবার দরকার সেটিকে যদি সুষ্ঠু সুচারুভাবে সম্পন্ন করতে পারে, তাহলে আমি মনে করি যে নতুন করে যে শুল্ক আরোপ হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে ট্রাম্প প্রশাসনের যদি সত্যি আলাপ আলোচনা হয়, আমার মনে হয় যে দ্বার অন্যান্য জায়গায় যেভাবে শুল্ক আরোপ হয়েছে, আমার মনে হয় এই শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের সারা বিশ্বব্যাপী যে শুল্ক আরোপ করেছে বিভিন্ন দেশের উপরে, সেটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনায় হয়েও দেখা আসতে পারে। যে বাদল ভাই, আমরা শেষ করবার আগে আরেকটি বিষয়ে আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেশি আলোচিত যে জায়গাটি, সেটি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিল তাদের প্রস্তাবনা, যে তারা একটা কমন প্রস্তাবনা পাঠিয়েছে, তাতে কোন দল ঐক্যমত পোষণ করে কোন কোন বিষয়ে আর কোনটা করে না, সেই বিষয়টি উন্মুক্ত করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই জায়গাটিতে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বলেন বা গত 17 বছর ধরে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে। বিএনপিও এর ধারাবাহিকতায় বেশ কিছু মন্তব্য দিয়েছে, জামায়াত ইসলামী দিয়েছে, ছোট ছোট সকল রাজনৈতিক দলই এই প্রস্তাবের পক্ষে তাদের মতামত দিয়েছে। এটি নিয়ে একটি আলোচনা জন্ম নিয়েছে, সেটি হচ্ছে যে রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিএনপি এবং জামাতের বিপরীতমুখী অবস্থান। এটি এবার নতুন কোনো ক্রাইসিস কিনা? দেখেন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে
অতীতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ এবং স্বাধীনতা থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো ক্রাইসিস এসছে বা বাংলাদেশের জনগণের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে এসছে জান এবং মাল উভয়ের ক্ষেত্রে, তার প্রত্যেকটির সাথে জামাতের সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? আপনি স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, এটি আর নতুন করে বলবার নাই। আপনি যদি ৮৬-র কথা বলেন, আপনি যদি ৯১-এর কথা বলেন, আপনি যদি ৯৬-এর কথা বলেন, আপনি ২০০১-এর নির্বাচন এবং ২০০৭-এর যে 1/11 পরবর্তী যে পরিস্থিতি যেটা হয়েছে, প্রত্যেকটার সাথে জামাতের কোনো না কোনোভাবে লিঙ্ক আছে। লিঙ্ক আছে কেন? জামাত হচ্ছে এমন একটি দল, তারা কারো না কারো ঘাড়ে ভর করে সামনে এগোতে চায়। স্বতন্ত্র বোধ নাই, নিজস্ব স্বতন্ত্র বোধ, নিজস্ব যে ক্যারিশমা, নিজস্ব যে তাদের দল কিন্তু অত্যন্ত সুসংগঠিত, সুশৃঙ্খল এবং সুসংগঠিত দল জামায়াত ইসলামী। এবং তাদের ভিতরে ডিসিপ্লিন যেটিকে বলা হয়, কার্যত বাংলাদেশে অন্য কোনো দলের মধ্যে এতটা ডিসিপ্লিন আছে বলে আমার জানা নাই। কিন্তু এত কিছুর পরও তারা কখনো এরশাদের ঘাড়ে, কখনো বিএনপির ঘাড়ে, কখনো জামাতের ঘাড়ে, এই কখনো আওয়ামী লীগের ঘাড়ে, জামাত বলছি, কখনো আওয়ামী লীগের ঘাড়ে, এইরকম করে করে কিন্তু তাদের এই যা কিছু আসে এবং এগিয়ে চলা আপনি যদি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে প্রবর্তন থেকে শুরু করে সেইখান থেকে এই আওয়ামী লীগের সাথে কিভাবে জোট বাঁধা এবং আওয়ামী লীগকে এরপরে এই দলটির কিন্তু করুণ পরিণতি, এই যে একবার এক জায়গায় মানে জোট বাঁধতে গিয়ে উচিত শিক্ষাটা মানে এটি নেগেটিভ শব্দ হয়ে যায়, অনেকটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে কিন্তু জামাত এই আওয়ামী লীগের সাথে জোট বাঁধতে গিয়ে তাদের সব নেতাদেরকে হারিয়েছে, তাদের পলিসি লেভেলটাই শেষ করে দিয়েছে। তাদের যে নীতি নির্ধারণের যে সর্বোচ্চ মহলে যারা ছিলেন তাদের সবাইকে হারিয়েছে। আমি মনে করেছিলাম যে জামায়াত ইসলামীর হয়তো বোধোদয় হবে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আবার কেন যেন একটি ঘোলাটে পরিস্থিতির দিকে তারা এগোচ্ছে কিনা আমার খুব। কিন্তু এর প্রভাবে বাংলাদেশের বর্তমান রাজনীতি কি কোনোভাবে বেকায়দায় পড়বে? অবশ্যই বিপাকে পড়বার একটা শঙ্কা তো থেকেই যায়। কেন? দায়ভার তাদেরই থাকবে। হ্যাঁ, দায়ভার তাদের থাকবে। জনগণ তো আসলে জনগণ কিন্তু রায় দিতে ভুল করে না। আপনি খেয়াল, বিএনপির কি কোনো দায় থাকবে না? অবশ্যই বিএনপিরও দায় থাকবে। বিএনপির দায় থাকবে বলতে আমি একটি জায়গায় খুব খোলাখুলি বলতে চাই। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার বলছে যে আগামী নির্বাচন যত সহজ মনে করছেন তত সহজ নয়, কঠিন। নেতাকর্মী সবাইকে কিন্তু সংযত হওয়ার জন্য বলছে। কিন্তু বিএনপি জামাত যতখানি টেকনিক্যালি এগোচ্ছে, বিএনপি ততটাই নন টেকনিক্যাল ওয়েতে তারা এগোচ্ছে। হ্যাঁ, এই বৈপরীত্যের কারণে শেষ মুহূর্তে এসে জনগণের ললাটে এই কালিমা লেপনের একটি জায়গা কিন্তু তৈরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। যে জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবের পর যাতে এমন কোনো আর ম্যাচাকার না হয়, সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে যদি বলেন, প্রধান দুটি রাজনৈতিক দল, একটি বিএনপি, একটি জামায়াত ইসলামী, তাদের মধ্যে কিন্তু সুদৃঢ় ঐক্য ছিল। আপনি নিশ্চয়ই জানবেন যে বিএনপির যে ২০ দলীয় জোট, যেটি প্রথম ৪ দলীয় জোট থেকে ৪ দলীয় জোট থেকে ২০ দলীয় জোট, সেই জোটে কিন্তু জামাত ছিল, দীর্ঘদিন জামাত ছিল, ২২ বছর। এবং জামাতকে বিএনপি থেকে সরিয়ে নেবার জন্য বা বিএনপি থেকে জামাতকে যাতে ছুঁড়ে ফেলে দেয়, সেজন্য কিন্তু বিগত সরকারের পক্ষ থেকে নানান এজেন্সি, দেশি বিদেশি বিভিন্ন পর্যায় থেকে কিন্তু নানান কলকাঠি নাড়া হয়েছে। বিএনপি কিন্তু সেখানে কর্ণপাত করেনি, যদিও বা একটা সময় এসে জামাত বিএনপি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় ছিল অনেকটা। তো এরপরও এই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু ঐক্যবদ্ধ ছিল। আন্দোলন কর্মসূচিতে তার আন্দোলন তো জাতীয় আন্দোলন ছিল, জাতীয় ইস্যুতে। সেই জায়গাতে কিন্তু এখন একটি অগণতান্ত্রিক পরিবেশ থেকে একটি গণতান্ত্রিক পরিবেশে আসবার জন্য কিন্তু জামায়াত ইসলামী এবং বিএনপি সহ এবং এই দুটি দল যদি ঐক্যবদ্ধভাবে একই ইস্যুতে সমানভাবে এগোতে পারত, অভিন্ন চিন্তায় বা ঐক্যটা যদি অটুট রাখতে পারত, তাহলেও কিন্তু এই একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশার যে
নির্বাচন বা সরকার গঠন সেটা কিন্তু সহজতর হতো। আমার মনে হচ্ছে এই জায়গাটি জনগণের জন্য এই যে এখন এই যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ আরেক পক্ষর বিপক্ষে যে অবস্থান নিয়েছে সেটি জনগণের জন্য অকল্যাণকর, বিব্রতকর এবং অকল্যাণকর দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য। ধন্যবাদ বাদল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি এরকম বাস্তবতার মধ্য থেকেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশ পৌঁছানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে নতুন শুল্ক আরোপ, যে কথা আমাদের আজকের অতিথি সুলতান মোহাম্মদ বাদল ভাই বললেন, যেমনি হাজারো সংকটের মধ্যেও কিন্তু সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ রয়েছে, সেই সুযোগটি নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।